12 ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে অডিও বার্তায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে নিশানা করলেন শেখ হাসিনা। অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সে কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে? এটা কোনো নির্বাচন হচ্ছে না, নির্বাচনের নামে প্রহসন হচ্ছে বাংলাদেশে। অডিও বার্তায় মোহাম্মদ ইউনূসকে সরাসরি তাঁর বিরুদ্ধে নির্বাচনে লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়েছেন শেখ হাসিনা। অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সে কিভাবে আওয়ামী লীগকে ব্যান করে, তার কি অধিকার আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমি প্রশ্ন করি যে সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে, জনগণের ভোটে ক্ষমতা এসেছে? তা তো নয়। সেটা তো সে নিজেই স্বীকার করেছে। আমাদের বলতে হবে কেন? 2024 সালে সে ক্ষমতা দখল করলো, কিভাবে দখল করেছে সে নিজে ব্যাখ্যা দিয়েছে। যখন সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে যায় বিল ক্লিন্টন ফাউন্ডেশনে, সে সেখানে যে খুব উৎফুল্ল চিত্তে ঘোষণা দিল যে জুলাই মাসের যে ছাত্র আন্দোলন, ওটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না। কারণ সকলকে বললো যে সেখানে তো কোনো নেতা ছিল না, কোনো নেতৃত্ব ছিল না। কেউ নেতৃত্ব দেখেছে না? তাহলে কিভাবে হলো? এটা ইউনূসের নিজের মুখের কথা যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তার মাস্টার মাইন্ড দ্বারা ওই আন্দোলন সংগঠিত হয়েছে। অর্থাৎ দেশি বিদেশি নানা ধরনের চক্রান্ত করেই সে আন্দোলন করেছে, আর আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছে। আর শেখ হাসিনাকে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সরকারের কাছে জনগণের ভোটে নির্বাচিত। এটা কোনো নির্বাচন হচ্ছে না, এটা নির্বাচনের একটা খেলা। এখান থেকে কোনো জনগণের ম্যান্ডেট আসবে না। নির্বাচন নামে একটা প্রহসন হচ্ছে, যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে না। সেটা আবার নির্বাচন কিসের? অন্তত 50% ভোটারের আমাদের পক্ষে। আজকে আমাদের নির্বাচন করতে দেবে না কেন? আমি ইউনূসকে আহ্বান করি, আসেন না আমার সাথে নির্বাচন করেন, যে কোনো কনস্টিটুয়েন্সিতে আসেন, দেখি কে জিতে, কাকে জনগণ ভোট দেয়, তখন না বুঝতে পারবো। সেটা তো করতে পারবে না, সে সাহস নাই। কোথাও কোথাও ভুল লিঙ্কেজ, তাই লজিক্যাল ডিসক্রিপেন্সি। তৃণমূলের অভিযোগ উড়িয়ে দাবি করলেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। এখনো অবধি আনম্যাপ নোটিশ দেওয়া হয়েছে 32 লক্ষকে, প্রায় 1 কোটি, যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। আনম্যাপড যারা, তাদের মধ্যে একটা অংশ হয়তো যারা লিঙ্কেজ প্রমাণ করতে পারবেন না, যাদের কাছে কোনো নথি থাকবে না, তারা বাদ যেতে পারেন। আর কি বলেছেন সুব্রত গুপ্ত, শোনাবো। লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখা গেছে যে বিহারের ক্ষেত্রে ছিল না, কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে কেন এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি করা হলো? এখানে একজন ব্যক্তি, তাকে 6 জন বা তার বেশি লোক বাবা হিসেবে দেখানো হয়েছে বা মা হিসেবে দেখানো হয়েছে। এখন এটা ওরা ধরে নিয়েছে যে এইরকম কেস যেগুলো, তার মধ্যে কোথাও না কোথাও ভুল লিঙ্কিং করা হয়েছে। সেটা ভুল করেই হোক বা ইচ্ছাকৃতভাবেই হোক করা হয়েছে। অনেক ক্ষেত্রেই যেটা হয়েছে যে সে ব্যক্তি বলছেন যে হ্যাঁ আমরা 7 ভাই বোন বা 10 ভাই বোন, একজনের ক্ষেত্রে আমি পেয়েছি 18 ভাই বোন, বাবার 2টো বিয়ে, সুতরাং এখানে কোনো গণ্ডগোল নেই। কিন্তু বেশ কিছু এরকমও কেস আছে যেখানে একজন বলছেন যে আমরা তো 4 ভাই বোন, আমার 6 জন বা 7 জন বা 8 জন হলো কী করে এবং তারা কারা? এরকম কত লিঙ্কেজ আছে? এই যে ইলেকশন কমিশন যে তথ্য দিয়েছে তার উপর ভিত্তি করে বলা যায় 23 লক্ষর ওপর এরকম লিঙ্কেজ আছে। 23 লক্ষকে কি আমরা ভুয়ো ধরতে পারি? না, এটা এই হিয়ারিংয়ের মধ্যে দিয়ে প্রমাণিত হবে। যারা সঠিকভাবে লিঙ্ক নন, কোনো না কোনোভাবে নাম দিয়ে দিয়েছেন, তারা হয় হিয়ারিংয়ে উপস্থিত থাকবেন না, অথবা হিয়ারিংয়ে উপস্থিত থেকে তাদের লিঙ্কেজের প্রমাণ দিতে পারবেন না। তাহলে এটা মুখ্যমন্ত্রী বলছেন যে 2 কোটিরও বেশি মানুষের নাম বাদ যাবে, কি বলবেন? এটা উনি কিভাবে বলছেন আমি বলতে পারবো না, কারণ নোটিশ এখন অবধি দেওয়া হয়েছে 32 লক্ষ আনম্যাপড এবং প্রায় 1 কোটি, যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। যেহেতু 1 কোটি আর 32 লক্ষ এই হচ্ছে টোটাল, তাহলে অঙ্কের হিসেবে কিছুতেই এটা এই সংখ্যার বেশি তো হতেই পারে না কখনো। এত অশান্তি, এত বিক্ষোভ, এত উত্তেজনা, কি মনে হচ্ছে কোথাও কি প্রশাসনিক দুর্বলতা রয়েছে, নাকি এটা পরিকল্পিত বাধা? এটাও ঠিক যে 2-1টা জায়গা বাদ দিলে কোথাও কিন্তু শুনানির প্রক্রিয়াটা ব্যাহত হয়নি। এই দিক দিয়ে আমি বলবো যে আমাদের জেলা প্রশাসন যারা এই পুরো শুনানির ব্যবস্থাগুলো করেছেন, তারা কিন্তু কাজটা করতে পারছেন এখনও। স্পেশাল রোল অবজারভার আরও আসার কারণ যে ডিসপোজাল হবে, এখনও তো আমরা ডিসপোজাল স্টেজে ঢুকিনি। ডিসপোজাল যখন হবে, অ্যাকচুয়ালি যে নথিগুলো দেওয়া হচ্ছে সেই নথিগুলো পরীক্ষা করে যখন ইয়ারোরা দেবেন,
এই যে প্রক্রিয়াটা যখন শুরু হবে সেই প্রক্রিয়াটা দেখার, সেটার উপর নজরদারি বা সেটাকে দেখার জন্যই পর্যবেক্ষকরা এসছেন। সাধারণ মানুষ যা বলছে, নির্বাচন কমিশন একটা হয়তো কোনো নির্দেশ দিচ্ছে, যেমন কালকেই ফারাক্কার যিনি তৃণমূল বিধায়ক তার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু এখনও দেখা যাচ্ছে এফআইআর তো হয়নি এবং জেলাশাসক বলছেন যে এসডিওকে তদন্ত করতে বলা হয়েছে। কোথাও কি নির্বাচন কমিশনের যে একটা নির্দেশ সেটা অমান্য করা হচ্ছে? আমি এই এফআইআরটার বিষয়ে কিছু খুব একটা জানি না, বলছেন যে হয়নি, সেটা আমাকে খোঁজ নিতে হবে। কিন্তু এর আগেও আমরা দেখেছি দুজন এইআরওর ক্ষেত্রেও কিন্তু যে এফআইআর নিয়ে কিন্তু সেই বলা যেতে পারে একটা চাপানুতোর চলছেই। এই রিসেন্ট একটা চিঠিও এসেছে আবার, সেটাও কি বলবেন? দেখুন, এটা আমার কিছু বলার নেই। এই পুরো যে এখতিয়ারটাই কমিশনের, কমিশন কিভাবে সিদ্ধান্ত নেবে, কী সিদ্ধান্ত নেবে, সেটার ওপর তো আমার কিছু বলার নেই। আমাদের কাজ হচ্ছে যা এখানে ঘটনা ঘটবে সেটা যদি কমিশনের দৃষ্টিগোচর করার দরকার হয় সেটা আমরা দৃষ্টিগোচর করব কমিশনের। তাহলে কি এই যে একটা ফাইনাল ভোটার লিস্ট বলেছে 14ই ফেব্রুয়ারি, যদি ওটার সময় পিছোতে পারে, আরও এগিয়ে যেতে পারে সময়, কি মনে হয় একটা সুষ্ঠু ভোটার তালিকা দেওয়া সম্ভব হবে? এখন অবধি কাজটা যেভাবে এগিয়েছে আমার ধারণা এই কাজটা আমরা সম্পূর্ণ করতে পারব। নির্বাচন কমিশনের কোথায় কোথায় ঘাটতি ছিল বলে আপনার মনে হয়? আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে সফটওয়্যারটা ব্যবহার করা হচ্ছে এটা আর একটু মনোযোগ দিয়ে করা যেত, তাহলে বারবার যে পরিবর্তন, সেই পরিবর্তনটার প্রয়োজন হতো না যদি আমরা প্রসেসটাকে আগে থেকে ক্যাপচার করতে পারতাম। তবে এটাও ঠিক যে এই পুরো জিনিসটার যখন যত কাজটা এগিয়েছে তত নতুন নতুন সমস্যা সামনে এসছে, আর সেই নতুন নতুন সমস্যা যেগুলো এসছে সেগুলোকে সলভ করার জন্য কিছু কিছু পরিবর্তন করতে হয়েছে। সুতরাং দুটোই একসাথে চলেছে, একদিকে ডেভেলপমেন্টও চলেছে, একদিকে কাজটাও চলেছে। সময়ের যে সমস্যাটা আছে আমাদের এখানে, যেহেতু ইলেকশন শেষ করতে হবে এপ্রিলের মধ্যে, এই অল্প সময়ের মধ্যে এই পুরো প্রক্রিয়াটা করতে গিয়ে আমার মনে হচ্ছে যে কিছুটা সমস্যা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।